আসসালামু আলাইকুম, আমি তাহিদুল নাইয়ান। সবাইকে টিআর একাডেমিতে স্বাগত। আজকে আমাদের বিষয় হলো দ্রাব্যতা ও দ্রাব্যতার নিয়ামক। আমরা আজকে প্রথমে দ্রাব্যতা পড়বো এবং তারপরে দ্রাব্যতার নিয়ামকগুলো দেখবো। আমরা দ্রাব্যতার অভ্যন্তরীণ মানে ম্যাথ টাইপের কোথাও আমরা যাব না। আসলে চলো দেখে নিই যে দ্রাব্যতা কাকে বলে। আচ্ছা দেখো, আমরা দ্রাব্যতার সংজ্ঞা লিখে ফেলেছি। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই পরিমাণ দ্রব্যকে আমরা বলে ওই দ্রব্যের দ্রাব্যতা। তো এইখানে কয়েকটা জিনিস স্পেসিফাই করে দেওয়া আছে। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় বলা আছে 100 গ্রাম দ্রাবকে বলা আছে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে। এই কয়েকটা হলো আমাদের মূল জিনিস। এবং উৎপন্ন করে যে পরিমাণ দ্রব্য তাকে আমার বলা হয় ওই দ্রব্যের দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে আমাদের সবসময় নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে কোনো দ্রব্যের দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট। এখন যদি তুমি তাপমাত্রা চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার দ্রব্যের দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 100 গ্রাম দ্রাবকে কেন? আমাদের 100 গ্রামে মূলত নির্ণয় করা হয়। আমাদের যদি ধরো 100 গ্রামে আমাদের 10 গ্রাম সুগার লাগে, তাহলে আমাদের কিন্তু 200 গ্রামে আমাদের 20 গ্রাম লাগবে। সেম জিনিস আমাদের না, যে এখন যদি আমি এখন 200 গ্রাম কেন, এখন যদি 500 গ্রাম করি, আমাদের যে 50 গ্রাম লাগবে। এখন আমাদের এমন না যে আমাদের পানি বেশি হওয়ার কারণে বেশি লাগতেছে, এরকম তো কিছু না। দেখো, 500 গ্রাম আর 50 গ্রাম, এখন যদি আমি এই উভয়কে, এইটা কিন্তু একই জিনিস। উভয়কে যদি আমি দেখি তাহলে কিন্তু এটা কিন্তু সেম জিনিস। ঠিক আছে, আমি যদি এটাকে 5 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু এইটাই চলে আসে। তাহলে তোমার যতই 100 গ্রাম কেন, তুমি 1 লিটার অথবা 1 কেজি যেটাই করো না কেন, সেটাতে তুমি সেম রাখলেও তোমার মানে দ্রব্যের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। মানে তোমার দ্রব্যের পরিমাণ গুণিত, তুমি যদি এটা গুণিত আকারে বাড়াও, সেই গুণিত আকারে তোমার দ্রব্যের পরিমাণটা বৃদ্ধি পাবে। এজন্য আমরা 100 গ্রামে নির্ণয় করা হয়। আচ্ছা, তারপরে আসলে সম্পৃক্ত দ্রব্য। আমাদের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য থাকার কথা, সেই পরিমাণ দ্রব্য থাকলে আমরা সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই হলো আমার প্রথমত দ্রাব্যতার সংজ্ঞা। তাহলে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই পরিমাণ দ্রব্যকে বলছে, কিন্তু ওই পরিমাণ দ্রব্যকে কিন্তু আমার ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। মনে করলাম যে 100 গ্রাম আর এই 10 গ্রাম মিলে আমার একটা সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হলো। ঠিক আছে, তখন আমার দ্রব্যের এই দ্রব্যের দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা হবে হচ্ছে 10 গ্রাম পার 100 গ্রাম পানি। ঠিক আছে, পার 100 গ্রাম পানি না লিখলে চলে, সমস্যা নেই। দেখো, 10 গ্রাম পার 100 গ্রাম পানি আমি লিখেছি। ঠিক আছে, এই 10 গ্রাম হলো আমার কি দ্রব্য। ঠিক আছে, আর 100 গ্রাম পানি কি আমাদের দ্রাবক। আমরা বলছি 100 গ্রাম পানিতে আমরা 10 গ্রাম দ্রব্য দ্রবীভূত করেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটা না দিলেও চলে, তবে আমরা 100 গ্রাম পানির মাধ্যমে বোঝাচ্ছি যে 100 গ্রামের ক্ষেত্রে আমরা কাজটা করেছি। কারণ আমাদের সূত্রে আমরা সূত্র বলছি, সংজ্ঞাতে আমরা বলেছি 100 গ্রামের ক্ষেত্রে করব। তাহলে এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। ঠিক আছে, এইটার ক্ষেত্রে যদি আমি আসি, দেখো এটা আমি প্রথমে কনভার্ট করতে হবে 100 গ্রামে। 100 গ্রামে কনভার্ট করে সেম জিনিস হবে আমার 10 গ্রাম পার 100 গ্রাম পানি। ঠিক আছে, তাহলে এই হলো আমার প্রথমে দ্রাব্যতা। পরে আসে দ্রাব্যতার নিয়ামক। দ্রাব্যতার নিয়ামক বলতে গেলে যেগুলোর চেঞ্জের ফলে আমার মানে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, সেগুলো আমাদের নিয়ামক। চলো আমরা দেখে নেই দ্রাব্যতার কি কি নিয়ামক রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের দ্রাব্যতার নিয়ামক সমূহ লিখেছি। দেখো, প্রথমে কি আছে? দ্রাবকের প্রকৃতি, তারপরে আছে দ্রব্যের প্রকৃতি, 3 নম্বরে আছে তাপমাত্রা, এবং 4 নম্বরে চাপ, এবং শেষেরটা হচ্ছে আমাদের সময়ন। এই প্রত্যেকগুলো যদি আমাদের মানে চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমাদের সেটা চেঞ্জটা আমাদের দ্রাব্যতার উপর প্রভাব ফেলে, দ্রাব্যতা চেঞ্জ করে ফেলে। এই জন্য এগুলাকে আমাদের বলা হচ্ছে নিয়ামক। তাহলে প্রথমে আমরা একটা করে বর্ণনা করি। প্রথমে আসে আমাদের কি দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি জানতে গেলে আমাদের একটা নীতি জানতে হবে। সেই নীতি জানলে আমাদের দ্রাবকের প্রকৃতির যে প্রভাব,
সেই প্রভাবটা আমরা বুঝতে পারবো দ্রাব্যতার উপরে। আচ্ছা, তো প্রথম আমরা দেখবো যে লাইক ডিজলভস লাইক নীতি। ঠিক আছে, লাইক ডিজলভস লাইক নীতি। আচ্ছা, লাইক ডিজলভস লাইক নীতি বলছে যে পোলার ও আয়নিক যৌগ সমূহ তোমার পোলার দ্রাবকে দ্রবণীয়, আর যে তোমার অপোলার যে যৌগ আছে, অপোলার যৌগ অপোলার দ্রাবকে অপোলার যৌগসমূহ অপোলার দ্রাবকে দ্রবণীয়। মানে তোমার পোলার ও আয়নিক যৌগসমূহ কখনো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, অথবা অপোলার যৌগসমূহ তোমার পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। এই হচ্ছে আমার লাইক ডিজলভস লাইক নীতি। তারপর দেখো এখন দ্রাবকের প্রকৃতি এখান থেকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এখন দ্রাবক দেখো, আমাদের যদি পোলার যৌগ আমরা যদি অপোলার দ্রাবকে মিশ্রিত করতে চাই, তাহলে তো আমাদের মিশ্রণ হবে না, ফলে আমাদের দ্রাব্যতা সেটা আমাদের আলাদা রকম হয়ে যাবে না। আমাদের মিশ্রণ হবে, সেখানে দ্রাব্যতার তো কোনো বিষয় আসে না, কারণ আমাদের সম্পৃক্ত দ্রবণের সৃষ্টি হবে না। তাহলে এইভাবে তোমাদের হচ্ছে প্রত্যেকটার জন্য তোমার লাইকটা আমাদের দ্বারা দ্রাবকের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। দেখো আবার হচ্ছে আমাদের প্রত্যেকটা দ্রাবকে কিন্তু আমাদের সেম জিনিস। এখন লবণ আমি পানির মধ্যে মিশালাম আর তেলের মধ্যে মিশালাম অয়েল, ঠিক আছে। এখন দুইটা তো সেম পরিমাণে মিশবে না, ঠিক আছে। আমরা নরমালি জানি আমার পানির ভিতরে কিন্তু লবণ বেশি মিশ্রিত হতে পারে সেম পরিমাণে। যদি পানির ভিতরে 10 গ্রাম হয়, আমার কিন্তু অয়েলের মধ্যে 2 গ্রাম মতো হবে। আমি শিওর না কত গ্রাম হবে, কিন্তু অবশ্যই পানিতে বেশি হবে আর অয়েলে কম হবে, কারণ অয়েলের ঘনত্ব বেশি পানির থেকে। আরো অনেক কিছু মেজার আছে। তাহলে দেখো যে তোমার দ্রাবকের আলাদা হওয়ার কারণে কিন্তু আমাদের দ্রাব্যতা কিন্তু আলাদা হবে, কারণ এটাতে তোমার বেশি লবণ লাগবে, এটাতে কম লবণ লাগবে, ঠিক আছে। তখন আমাদের দ্রাব্যতা কিন্তু এই দুটোর ক্ষেত্রে আলাদা। তার মানে আমাদের দ্রাবক চেঞ্জ করলে আমাদের কিন্তু দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আসে আমাদের হচ্ছে দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি সেম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। দ্রবের প্রকৃতি আমরা ধরো পানি নিলাম 2 জায়গায় পানি নিলাম। একটা পানিতে দিলাম হচ্ছে সুগার, আর একটা দিলাম হচ্ছে সল্ট। পানিতে কিন্তু সুগার যত পরিমাণ, সল্ট কিন্তু তত পরিমাণ তোমার দ্রবীভূত হবে না। আমরা ধরে নিলাম আমরা 100 গ্রাম পানি, ঠিক আছে। দুইটাতে 100 গ্রাম পানি, আমরা তারপর যেহেতু দ্রাব্যতা নিয়ে কাজ করছি, আমরা 100 গ্রাম পানি ধরে নেব। এই 100 গ্রাম পানিতে যত পরিমাণ সুগার দিলে আমাদের সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হবে, সেই পরিমাণ সল্ট দিলে কিন্তু আমাদের সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি হবে না, কারণ দুটো হচ্ছে দ্রব্য আলাদা এবং দ্রব্যের মানে গঠনও আলাদা। এই দ্রব্যের গঠন আলাদা এবং দ্রব্য আলাদা হওয়ার কারণে কিন্তু তোমার এই যে দুটো দ্রাব্যতা, দুটার পরিমাণ যেহেতু সেম থাকবে না, তো ফলে দুটো দ্রাব্যতাও সেম থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে নরমাল জিনিস। তারপর আসে আমাদের হচ্ছে তাপমাত্রা, যেটা আমাদের অধিক গুরুত্বপূর্ণ জিনিস, খুবই একটু ব্যতিক্রমী ঝামেলা করে একটা জিনিস, ঠিক আছে। আমি আসি হচ্ছে তাপমাত্রায়, 3 নাম্বার তাপমাত্রা। আমার যে নরমাল সলিড বা লিকুইড যে তোমার দ্রব্য আছে, সেই দ্রব্যে বা তোমার সেই দ্রবণের ক্ষেত্রে, যে দ্রব্য সলিড বা লিকুইড যে দ্রবণ তৈরি করা হয়, সেটার ক্ষেত্রে সাধারণত সবগুলোর ক্ষেত্রে না, সেটার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা যদি আমরা রাইজ করি, তাহলে কিন্তু আমাদের দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। তাপমাত্রার সাথে সাথে আমাদের দ্রাব্যতাও আমাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে। এগুলো কয়েকটার ক্ষেত্রে, এগুলো সব ক্ষেত্রে না, কিন্তু সাধারণত আমাদের এই কাহিনীটা ঘটে। কিন্তু যদি আমরা গ্যাসি স্টেজে খেতে যাই, মানে গ্যাস অবস্থায় থাকে, সেগুলোর ক্ষেত্রে যায়, তখন কিন্তু আমাদের বিপরীত ঘটনা ঘটবে। সেগুলোর ক্ষেত্রে হবে কি, আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস হয়ে যাবে, দ্রাব্যতা
হ্রাস পাবে। তাহলে কিন্তু আমরা গ্যাসের স্টেজে কোনো তাপমাত্রা বৃদ্ধি করে কিন্তু আমরা কোনো লাভ হবে না, উল্টো লস হয়ে যাবে, আমাদের দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, তাহলে এই আমার গেল প্রথমে নরমাল হিসেবে। আচ্ছা আচ্ছা, তারপরে আসে দেখো অনেকগুলা যৌগ আছে আমাদের, যেরকম তাপ উৎপাদী, তারপর তাপ হারি। এখন তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপ উৎপাদীর ক্ষেত্রে আমি সব জায়গায় এলাম তাপমাত্রা, আমরা সবগুলোর ক্ষেত্রে আমরা তাপমাত্রা বৃদ্ধি করব। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র দেখবো যে কি হয়। তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, কারণ সে অলরেডি তার তাপ ছেড়ে দিয়ে সে মুক্ত হতে যাচ্ছে তাপ থেকে, মানে আমার বলতে চাচ্ছে যে সেই বিক্রিয়ার তাপ অতিরিক্ত হয়ে গেছে এবং সে সেটা থেকে মুক্ত হতে চাচ্ছে, কিন্তু আমরা কি করলাম, আবার তার উপরে আবার তাপ দিয়ে দিলাম। মানে হচ্ছে আমার কাছে এখন পিঠের উপরে 10 কেজি বোঝা, 10 কেজি বোঝা নিয়ে আমি ঠিক মতো চলতে পারছি না, আমার পিঠে আরো 5 কেজি বোঝা দিয়ে দিল, তাহলে কি আমি ঠিক মতো চলতে পারবো? অবশ্যই না। সেম কারণে একই উদাহরণ দিয়ে দেখো, এই তাপ উৎপাদী আমাদের তোমার উৎপন্ন করছে, তাপ উৎপন্ন করছে, আর আমরা আরো তাপ দিয়ে দিলাম, ফলে আমাদের দ্রাব্যতা কমে যাবে। আচ্ছা, তাপ হারিতে আমরা আসি। তাপ হারিতে হবে কি, আমাদের যদি তাপমাত্রা আমরা বৃদ্ধি করি আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমাদের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এই হলো তাপ উৎপাদী আর তাপ হারির দ্রাব্যতার প্রভাব। আচ্ছা, তারপরে আছে তোমার আমরা জানি কেলাস পানি যুক্ত যৌগ আমাদের অনেকগুলো আছে, তার মধ্যে আমরা একটা কি সোডিয়াম সালফেট ইনটু 10 পানি। ঠিক আছে, এটা আমরা অনেকে দেখে আসছি ডিটারজেন্ট পড়ার সময়। আচ্ছা, এখন দেখো এই যৌগটা, ঠিক আছে, এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে দুই ধরনের কাহিনী ঘটবে, মানে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, দ্রাব্যতা হ্রাসও পাবে। তো ঝামেলা করে একটা। আচ্ছা, আমরা দেখে নিই প্রথমে কি হয়। যখন আমাদের এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধি করব আমরা যখন শুধুমাত্র এই অবস্থায় আছে, তখন আস্তে আস্তে আমাদের দ্রাব্যতাটা বৃদ্ধি পেতে থাকবে, দ্রাব্যতা আমাদের বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা তাপমাত্রা বৃদ্ধি করি দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কিন্তু সমস্যা হলো দ্রাব্যতা বৃদ্ধির সাথে সাথে আমাদের যে 10 পানি আছে, এই পানির পরিমাণটা কমতে থাকবে। এই পানির পরিমাণটা এই তোমার এই সোডিয়াম সালফেটের সাথে পানির পরিমাণটা কমতে থাকবে, এবং এমন সময় আসবে যেটা শুধুমাত্র সোডিয়াম সালফেটে পরিণত হয়ে যাবে। একটা নির্দিষ্ট তাপমাত্রা সেটা সোডিয়াম সালফেটে পরিণত হয়ে যাবে। যখন এই একবারে কেলাস পানি মুক্ত হয়ে যাবে, তখন যদি আমি আমার তাপমাত্রা বৃদ্ধি করি তখন আমার দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, যখন আমরা কেলাস পানি থেকে মুক্ত করে দেব, মানে কেলাস পানি আমাদের মুক্ত হয়ে যাবে, তখন আমাদের যদি তাপমাত্রা বৃদ্ধি করি আমাদের কিন্তু দ্রাব্যতা হ্রাস পেয়ে যাবে। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার হয়, এটা নির্দিষ্ট টেম্পারেচার হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। এটা আছে এই যৌগের ক্ষেত্রে নির্দিষ্ট, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে এরকম এরকম মানে তোমার আলাদা আলাদা তোমার তাপমাত্রা রয়েছে। এটা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ তে আসতে পারে, তোমাদের সব বইতে আছে। তাহলে তোমাদের দেখো আমাদের কেলাস যৌগের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করছি আমাদের কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের কেলাস পানি কমে যাচ্ছে, কমতে কমতে 32.4 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কেলাস পানি নাই হয়ে গেল। তখন আমি আরো তাপমাত্রা বৃদ্ধি করলাম, ফলে আমার দ্রাব্যতা তখন থেকে হ্রাস শুরু করলো। এই হলো তোমার তাপমাত্রার প্রভাব হচ্ছে কেলাস যৌগের উপরে। ঠিক আছে, এবং তাপমাত্রা কিন্তু দেখো বিভিন্ন রকম যৌগের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব কিন্তু সৃষ্টি করে। তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই জন্যই আমরা লিখে দিয়েছি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা সংজ্ঞার সময়। ঠিক আছে, এখন আমরা চাপ দেখব, চাপে চলে যাব, চাপের প্রভাব। ঠিক আছে, চাপ। আচ্ছা, চাপের প্রভাব বলার আগে আমরা সেটা বলে নেই, চাপ মাত্র শুধুমাত্র তোমার গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে কাজটা করবে। কিসের ক্ষেত্রে? গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে, গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে। আমাদের সলিড আর লিকুইডের ক্ষেত্রে কিন্তু এই তোমার এই চাপ কিন্তু কোনোই কাজ করবে না। ঠিক আছে, আমাদের নরমালি আমার একটা সূত্র রয়েছে, হেনরির সূত্র। হেনরির সূত্র দ্বারা আমাদের কয়েকটি যৌগের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা যায় যে চাপ দ্বারা আসলে কি হবে। হেনরির সূত্র
বা হেনরিস ল, ঠিক আছে। হেনরি সূত্র বলেছে স্থির তাপমাত্রায় মানে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল যৌগের তরল দ্রাবকে আমরা যদি গ্যাসীয় দ্রব দ্রবীভূত করি, তাহলে এটা যে দ্রাব্যতা হবে সেই দ্রাব্যতা হবে ওই দ্রবণের উপরে উপরস্থ চাপের সমানুপাতিক। নরমালি যদি আমরা কোন একটি পাত্রে আমরা যদি তোমার লিকুইডের মধ্যে গ্যাস ছাড়ি, ঠিক আছে, ধরলাম আমরা বিক্রিয়া হলো মানে বিক্রিয়া বলতে গেলে মিশে গেল, এর উপরে প্রেসার দেয় আমাদের কি, আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার সেই প্রেসারটা দেয়। তাহলে আমরা নরমালি বলতে পারি যে এই নরমাল অবস্থায় দ্রাব্যটা হবে আমার অ্যাটমসফেরিক প্রেসারের সমানুপাতিক। কিন্তু আমরা তো সবসময় আমাদের ল্যাবরেটরিতে করা হয়, ল্যাবরেটরিতে ধরো নির্দিষ্ট পরিমাণ তোমার প্রেসার দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ প্রেসারের কারণে তোমার দেখো এটা আলাদা হতে পারে। আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার হবে সবসময় পি তা না। এখন এই প্রেসার যদি আমরা ইনক্রিজ করি, আমাদের সেই গ্যাসের দ্রাব্যতা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। আর এই প্রেসার যদি আমরা লো করি, আমাদের দ্রাব্যতা কিন্তু লো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমি তো প্রথমে বলেছিলাম যে হেনরি সূত্র দ্বারা সবগুলো ব্যাখ্যা করা যাবে না, কয়েকটা ব্যাখ্যা করা যাবে। এইটা করা হয় শুধুমাত্র স্বল্প দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। স্বল্প দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে আমার এই সূত্র প্রযোজ্য, মানে হেনরির সূত্র। আচ্ছা, হেনরির সূত্র থেকে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে, এটা হচ্ছে হেনরির ধ্রুবক। এটা হচ্ছে হেনরির ধ্রুবক। এটা হচ্ছে দ্রব্য অনুযায়ী আলাদা আলাদা আছে, তাই আমরা কোনো কিছু লিখলাম না। হেনরির ধ্রুবকের মান আমাদের নির্দিষ্ট নয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, স্বল্প দ্রবণীয় গ্যাস। এখন যেটা অধিক দ্রবণীয় গ্যাস, সেটা আমাদের এই সূত্র অনুযায়ী কাজ করে না। কিন্তু স্বল্প মানে তোমার অধিক দ্রবণীয় গ্যাসের ক্ষেত্রে যদি আমার প্রেসার বাড়ে, তাহলে কিন্তু আমাদের দ্রাব্যতা বাড়বে, কিন্তু কি হারে বাড়বে সেটা নির্দিষ্ট নয়, ঠিক আছে, সেটা কিন্তু নির্দিষ্ট নয়। এই হলো আমার কথা। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে সময়ায়ন প্রভাবে, ঠিক আছে। সময়ায়ন প্রভাবটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সময় খ নাম্বারে আসে যে সময়ায়ন প্রভাবটা ব্যাখ্যা করো। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ ছিল লাইক ডিজলভ স্লাইড নিতেও ব্যাখ্যা করো, এরকম পরীক্ষায় আসে, ঠিক আছে। সময়ায়ন, সময়ায়ন প্রভাবের আগে আমরা জেনে নিই যে সময়ায়ন কি। দুটি তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একটা কমন আয়ন তৈরি হয়, ঠিক আছে, দুইটা তড়িৎ বিশ্লেষ্য নেব আমরা, সেই দুটো তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি একটা কমন আয়ন উৎপন্ন হয়, তাকে বলা হয় আমাদের, মানে সেই কমন আয়নটিকে বলা হয় আমার সমআয়ন। যেমন আমরা নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এর যখন ভাঙার পরে অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে ক্লোরাইড আয়ন, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। দেখো এখানে ক্লোরাইড, এখানেও ক্লোরাইড আছে, এই দুইটা হলো আমাদের তড়িৎ বিশ্লেষণের কমন আয়ন। তাহলে এই দুইটা হলো আমার সম আয়ন, ঠিক আছে, সম আয়ন। আচ্ছা, এখন তো আমরা সম আয়ন দেখলাম, সম আয়নের প্রভাবটা আমরা এখন দেখে নেই। সম আয়ন বিশিষ্ট, ঠিক আছে, সম আয়ন বিশিষ্ট হইতে হবে। সম আয়ন বিশিষ্ট একটি তড়িৎ বিশ্লেষ্য তার তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে, সময়ায়ন বিশিষ্ট একটি তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে অপর তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা হ্রাস পায়, ঠিক আছে। যদি আমরা যখন ধরো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে গেল। সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা যখন হ্রাস পেয়ে যাবে, তখন সোডিয়াম ক্লোরাইড আমার অধঃক্ষিপ্ত ঘটবে। কিন্তু আমি এখন শিওর না যে কোনটা আমাদের অধঃক্ষিপ্ত ঘটবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে কোনটা অধিক দ্রবণীয় আর কোনটা কম দ্রবণীয়। যেটা অধিক দ্রবণীয় সেটা তোমার হচ্ছে অধঃক্ষিপ্ত হবে না, যেটা কম দ্রবণীয় সেটা কিন্তু আমার অধঃক্ষিপ্ত হবে, ঠিক আছে।
তাহলে আমাদের সময়ায়ন প্রভাবটা দেখো আবার কি, যে আমাদের সমআয়ন বিশিষ্ট তোমার তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে একটি তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে অপর তড়িৎ বিশ্লেষ্যটি তোমার দ্রাব্যতা কমে যাবে। দ্রাব্যতা কমে যাওয়ার ফলে অপর তড়িৎ বিশ্লেষ্যটি তোমার অধিক্ষিপ্ত হবে। এটাই হলো তোমার সময়ায়ন প্রভাব। তাহলে এই সময়ায়ন প্রভাব কিন্তু দ্রাব্যতার সাথে রিলেটেড, কারণ আছে আমার ধরো সোডিয়াম ক্লোরাইডের প্রভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক্ষিপ্ত হলো, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কিন্তু ওইখানে তোমার দ্রাব্যতা কমে গেল, তাহলে এই জন্য তোমার এটা দ্রাব্যতার সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে এই হলো আমার 5টি তোমার নিয়ামক, যে দ্রাব্যতার নিয়ামক সমূহ। এই 5টি আমাদের দ্রাব্যতার নিয়ামক, এবং মাঝে মাঝে আমাদের দুইটা জিনিস ভালোভাবে আসে, যে তোমার লাইক নীতি আর হচ্ছে তোমার সময়ায়নটা, আর তাপমাত্রা থেকে অনেক সময় এমসিকিউ আসে, আর তোমাদের দ্রাব্যতার সংজ্ঞাটা এটাও মাঝে মাঝে আমাদের পরীক্ষায় ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলো তোমরা ভালোভাবে শিখবা। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের লিংকে ফেসবুক আইডি দেওয়া আছে, ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ফেসবুক গ্রুপে যে তোমরা কমেন্ট করতে পারো অথবা মেসেজ দিতে পারো যে ভাইয়া এই সমস্যা, বা আমাদের এই ভিডিও লাগবে, অথবা অন্য কিছু বা আরো কিছু লাগবে, এরকম টাইপ তোমরা আমাদেরকে বলতে পারো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।